অধ্যাপকদের যে বিশেষ বক্তৃতার সিরিজ সুদীপ্তা বলেছেন একদিন, আজকে বলবেন অতনুদা। বিষয় তোমরা সবাই জানো, শেষের কবিতা পাণ্ডুলিপি ভিত্তিক গবেষণার পাঠান্তরের খোঁজে এক গবেষক, এই শিরোনামে বলবেন আমাদের এই বিভাগের অধ্যাপক প্রফেসর অতনু শাসমল। আমার একটা জিনিস গোড়াতে বলে রাখি, আমার ভালো লাগার কথা, যে আজকে ঘর একদম ভর্তি, আমি মুখগুলো দেখে রাখছি, পরেও যেন এই উপস্থিতিটা আমি দেখতে পাই। আর দ্বিতীয় যেটা বলার সেটা হচ্ছে, আমি প্রথমেই অতনুদাকে এবং আজকের সভাপতি নির্মলদাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আপনারা আসুন এবং আমাদের যারা বরণের দায়িত্বে আছেন, হ্যাঁ মৃণালদা আপনিও তো বসুন, আসুন। অধ্যক্ষ আমাদের আমি অতনুদের কাছে ব্যক্তিগত ভাবে মার্জনা চেয়ে দিয়েছি যে 5টা নাগাদ আমাকে তো সেন্ট্রাল অফিস যেতে হবে, ফলে আমি বরং পুরোটা শুনতে পাবো না, এটা আমি মিস করবো। নতুন করে অতনুদার সম্পর্কে কিছু বলবার নেই। আর আমার মাস্টার মশাই, আমাদের অনেকেরই মাস্টার মশাই বসুমতীদার কাছেও আমরা পড়াশোনা করেছি। এই পাঠান্তর ভিত্তিক গবেষণার দিগন্তটা কিভাবে উন্মোচন করতে হয় সেটা বসুমতীদার লেখার সূত্রেও আমরা জানতে পেরেছি। আমি জানি না অতনুদার বক্তৃতার অভিমুখ কোন দিকে যাবে, কিন্তু অতনুদার প্রসঙ্গেও বলতে গিয়ে আমার মাস্টারমশাইয়ের কথা আমার মনে পড়ে গেল আর কি। বিশেষ করে কি অসাধারণ সব কাজ তিনি করেছেন, অথচ প্রকাশ কুণ্ঠ ছিলেন, খুব বেশি প্রকাশ করেননি জীবনে। অতনুদা সেগুলো করেছেন, সেই যে যোগ্য পুত্রের কাজটা তিনি করেছিলেন। যাই হোক, আমি আর কথা বলছি না, আলোচনা সফল হোক। আমি তোমাদের বলি, একটু আজকের বক্তাকে বরণ করে নাও। আমি ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, বসে নেই। আমি সভামুখ্যকে অনুরোধ করবো যে আজকে বক্তা অতনুদাকে বরণ করে দিতে উত্তর করেছে। এবারে আমি অনুষ্ঠান সঞ্চালনার সব দায়িত্ব সভাপতি নির্মলদাকে অর্পণ করলাম। আজকে বিশেষ বক্তা ঠিক আছে।
নমস্কার। আজকে সভার সভাপতি বন্ধু অধ্যাপক নির্মল কুমার মণ্ডল, এখানে উপস্থিত ভাষা ভবনের অধ্যক্ষ আমার অনুযোগ প্রতিনিধি প্রফেসর মৃণাল কান্তি মণ্ডল, বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর মানবেন্দ্র মুখোপাধ্যায়। সামান্য এর সম্পর্কে বলি, একে আমি চিনতাম অনেকদিন আগে থেকে, উনি আমাকে চিনতেন না। আমি আমাদের বাড়িতে আবিষ্কার করেছিলাম একজন তরুণ আমার পিতৃদেবের কাছে আসছেন, এটা তাকেও আমি তো তখন জানতাম না উনি এখানে বিভাগীয় প্রধান হবেন। এবং এখানে উপস্থিত আমার অধ্যাপক বন্ধু অভ্র, মিলন এবং মানবেন্দ্রনাথ সাহা, তার সঙ্গে নীলরতন, এদের প্রত্যেককেই আমার অভিবাদন জানাচ্ছি। এবং এই সঙ্গে যারা বাইরে কলেজ থেকে, লাইব্রেরি থেকে এসেছেন, আমাদের প্রাক্তনী এবং আমাদের ছাত্র এবং আমার অনেক ছাত্র এখানে আছেন, সেই সঙ্গে সঙ্গে একজন নিখিলেশ দা, তিনিও আছেন, এবং গবেষক ডক্টর বর্ণালী পাল, এর নাম বলার বিশেষ একটা কারণ আছে, এবং শ্রীনাথ মাইতি গবেষক অনুপস্থিত। এদের সবাইকে আমার স্নেহ জানাই। বর্ণালী পাল এবং শ্রীনাথ মাইতির কথা প্রসঙ্গে এলেও আসতে পারে, কিন্তু আমি তো ভুলে যাই, অকৃতজ্ঞ, সেই জন্য এগুলো আগে থেকে বলে রাখলাম। ভগিনী পায়েল, আমার কেমন মনে হচ্ছে আমি বলেছি, যাই হোক, ভগিনী পায়েল, আর কোনো ভগিনী আসেনি, একজন এগুলো সব প্রয়োজনীয় কাজে গেছেন, আমাকে বলে গেছেন। ভগিনী পায়েল, অবশ্যই তার কথা বলতে হবে। পায়েলকেও আমার শ্রদ্ধা, কেন আমি বলবো না। আমি আমার বক্তব্যের সরাসরি চলে আসছি। প্রথমেই আমার বক্তব্যকে কি করে উপস্থাপন করব এটা আমি ভাবছিলাম, কিন্তু দেখলাম এই যে দামটা আছে, এটা মানবেন্দ্রের সঙ্গে সামান্য আলোচনা করেছিলাম, আর নীলরতনের সঙ্গেও সামান্য কথা হয়েছিল। এটাকেই যদি আমি ইংরেজিতে যাকে বলে চেজ করা করি, তাহলে হয়তো কতকটা পেয়ে গেলেও পাওয়া যেতে পারে, সেটাই আমি বলার চেষ্টা করি। 1926-এর 23 আগস্ট আনুমানিক
11 দিন। ওই সময় নরওয়েতে ছিলেন রবীন্দ্রনাথ, সঙ্গে ছিলেন নির্মল কুমারী। এটার বিবরণ কবির সঙ্গে ইউরোপে আপনারা পেয়ে যাবেন। ওই একসঙ্গে মোটরে করে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় রবীন্দ্রনাথ আধুনিক কালের ছেলে মেয়েদের রোমান্স করার কথা বলেছিলেন রোমান্স করার অক্ষমতার কথা, অক্ষমতা আধুনিক কালের ছেলে মেয়েদের সম্পর্কে। এবং মোটরে বসে বেড়াবার সময় এই কথা বলার পর একটি ছেলে ও মেয়ের গল্পের মধ্য দিয়ে রোমান্স ভালোবাসার একটা মডেল কিংবা আদর্শের কথা বলেছিলেন। এটা গেল একটা প্রথম দিক। এরপর আরো 2 বছর পরে 1928 সালে গ্রীষ্মে দাক্ষিণাত্যে ভ্রমণকালীন রবীন্দ্রনাথ ওই একই নির্মল কুমারীকে কোনো এক বর্ষা সন্ধ্যায় আবার পুনরায় একটি ছেলে ও মেয়েকে নিয়ে মন গড়া টেলিফোনের গল্প বলেছিলেন তিনি। মুখে বলা এই দুটি গল্প হলো শেষের কবিতা উপন্যাসের মৌখিক স্তর, আদিম রূপ। এরপর 1928 সালে গ্রীষ্মে মে মাসের শেষে কিংবা জুন মাসের শুরুতে বাংলার হিসেব অনুযায়ী 1335-এর জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে পিঠাপুরমের মহারাজার অতিথি হয়ে কুন্নুরে অবস্থানকালে নির্মল কুমারীর একান্ত অনুরোধে শেষের কবিতা রচনা শুরু করেন রবীন্দ্রনাথ। এরপর কুন্নুর থেকে নানান জায়গায় তারা ভ্রমণ করেন। আসলে রবীন্দ্রনাথের উদ্দেশ্য ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হিবার্ট বক্তৃতা দেওয়ার। অসুস্থতার কারণে যাত্রায় বিরতি হয়েছিল। সেই সময় রবীন্দ্রনাথ নির্মল কুমারীর কাছ থেকে পেলেন খাতা, লিখতেও শুরু করলেন। নানান জায়গায় যাচ্ছেন, কিন্তু একই সঙ্গে দুটো উপন্যাস লিখছেন উনি, যোগাযোগ এবং শেষের কবিতা। জোর পড়ছে যোগাযোগের ওপর। পন্ডিচেরি, মেটুপালম, মাদ্রাজ হয়ে পন্ডিচেরি, কলম্বো, মাদুরাইয়ে থাকার সময় জোর পড়ছে যোগাযোগ উপন্যাসে। পরে অবশেষে মহীশূর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রজেন্দ্রনাথ শীলের আতিথ্যে 25 জুন তারিখটা একটু মনে রাখবেন, 25 জুন 1928 তারিখে নির্মল কুমারী সেই জোগাড় করে দেওয়া একটা খাতা, এই একটা খাতার জন্যই আমাদের প্রচন্ড গন্ডগোল হয়েছে। যাই হোক, একটা খাতা, শেষের কবিতার আদি রূপ মিতা রচনা করেন তিনি। এর 2 মাস পরে প্রবাসীতে এটি প্রকাশিত হয়, কিন্তু তার মাঝখানে অনেক মাজা ভাষা চলে। 8 জুলাই 1928 নির্মল কুমারীকে একটি চিঠিতে, কিংবা 10 জুলাই আবার নির্মল কুমারীকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ এই উপন্যাসের কথা বলছেন
এবং এই উপন্যাসটি প্রবাসীতে প্রকাশিত হবে, তার জন্য উনি 1000 টাকা পাবেন। পুত্র রথীন্দ্রনাথকে আবার 25 জুলাই 1988 একটি চিঠি লিখছেন। আমরা ধরে নিতে পারি ততদিনে রবীন্দ্রনাথের আরো 1-2টি পাঠ লেখা হয়ে গেছে। এবং অবশেষে এই উপন্যাস যেমন প্রবাসীতে বেরোচ্ছে, তার 4-5 মাস পরে 1336 ভাদ্র মাসে 1929 প্রথম বই হয়ে বেরোচ্ছে শেষের কবিতা। অনেক সাল তারিখের কথা বললাম এই কারণে এগুলো চলে আসে। এরপরেও রবীন্দ্রনাথের জীবিত অবস্থায় এই বইটি অন্তত পক্ষে 3বার পুনর্মুদ্রণ হচ্ছে, 1931, 1936, 1938। এই 1936, 1931, 1936, 1938 বাংলা করে করলে দাঁড়াচ্ছে 1338, 1343, 1345। এরপর যে শেষের কবিতা বেরোচ্ছে সেগুলো কিন্তু রবীন্দ্রনাথের তিরোধানের পর, অর্থাৎ 1336 থেকে 1345 জীবিত অবস্থায় শেষের কবিতার যে পাঠ সামান্য কিছু পরিবর্তন হয়েছে। তবে প্রবাসীর পাঠ ও বইয়ের প্রথম সংস্করণ সামান্য প্রভেদ ছিল, যদিও বিশ্বভারতী থেকে বইয়ে অন্য কথা বলা হচ্ছে, একটি বই বেরিয়েছিল, সেই বইটি সম্পর্কে যথাসময় বলবো, আমাদের যা চোখে পড়েছে। এবং এটা যে পরিবর্তন হয়েছিল তার প্রমাণ সেটা হচ্ছে যে 1345-এর যে পাঠ, সেখানে একটি চ্যাপ্টারের নাম ছিল শেষ কবিতা, কিন্তু বইতে তা ছিল না, হয়ে গিয়েছিল শেষের কবিতা। সে যাই হোক, আমরা লক্ষ্য করে দেখেছি অন্তত পক্ষে 4টি পাঠভেদ, তাই তো 4টি পাঠভেদ লক্ষ্য করা যায়। আমি পাঠভেদগুলির প্রাচীনত্ব বিচার করে পরপর বলছি, গন্ডগোল হবে না, আমি ওই দুরূহ ব্যাপারে ঢুকবো না। চন্দ 157, তারপর হচ্ছে চন্দ 156, এর মধ্যে বলে দিই চন্দ 157 হচ্ছে খণ্ডিত, চন্দ 156, ভবন 236, ভবন 137 এবং ভবন 28 নম্বর পাণ্ডুলিপি। এই চন্দ আমি বলছি, এগুলো আমার বক্তব্যের মধ্যেই আছে। চন্দ 157 মানে হচ্ছে রানী চন্দের সংগ্রহ, চন্দ 156 মানে হচ্ছে রানী চন্দের সংগ্রহ, ভবন 236 মানে হচ্ছে রবীন্দ্র ভবনের মূল্যবান সংগ্রহ, ভবন 137 শেষ যেটি বিশ্বভারতী থেকে বই হয়েও বেরিয়েছে, সে বই সম্পর্কে বলবো যথাসময়ে। আর একটি বলেছি 28 নম্বর পাণ্ডুলিপি, এটি কিন্তু সমস্ত উপন্যাসের কথা নয়, এখানে শেষের কবিতাগুলো নিয়ে কাটাকুটি ছিল এবং অন্যান্য কবিতা সম্পর্কে আলোচনা ছিল। এখন মৃণালদা বললেন যে এগুলো সম্পর্কে একটু বলে দিন, আমি ছোট করেই বলে দিচ্ছি, তাহলে ভালোই হলো। কি আনন্দ, অধ্যক্ষ মহাশয় বলছেন যে আপনি বড় করুন, আমি ছোট করুন।
হ্যাঁ হ্যাঁ, টার্মসগুলো এরা বুঝতে পারছে। সর্বশেষটি ভবন 137 নম্বর। এটা হচ্ছে দুটি বাঁধানো খাতা এবং সম্পূর্ণ উপন্যাস, প্রচলিত বই এবং প্রবাসী পাঠের খুব নিকটবর্তী। এই 137 নম্বর বিশ্বভারতী গ্রন্থন বিভাগ থেকে বই হয়ে বেরিয়েছে। এই বইটি আসলে ভেতরে ভেতরে দুটো ভাগে বিভক্ত। সেটা হচ্ছে 137(1), 137(2). এই সমস্ত কথা থাকলেও বিশ্বভারতীর বইতেও স্বীকার করে নেওয়া হলেও সেসবের কোনো উল্লেখ নেই। কোথা থেকে 137(1) কোথায় শেষ হচ্ছে, আবার কোথায় 137(2) কোথায় আরম্ভ হচ্ছে। আমাকেই বলতে হলো, তাহলে বলতে হচ্ছে আশঙ্কা নামে 13 নম্বর অধ্যায়ের আগে পর্যন্ত এটা হচ্ছে আগে 1 নম্বর, তার পরবর্তীটা হচ্ছে 2 নম্বর। এবং ওখানে ভূমিকায় তৎকালীন যিনি উপাচার্যরা, এদের পাণ্ডিত্য খুব গভীর, আমরা সাধারণত দেখেছি, আপনারাও জানেন। আমি বিভাগীয় প্রধানের হওয়ার সময় দূরে দূরে থাকি, এটা আমি মজা করলাম। সেই উপাচার্য লিখছেন যে রবীন্দ্রনাথকে পাঠকের কাছে পৌঁছে দিতে গুরুদেবের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসটি, এটা ঠিক লিখেছেন, আধুনিক প্রযুক্তিতে আগাগোড়া তার হাতের লেখার প্রতিরূপে প্রকাশের ব্যবস্থা করা হলো। আগাগোড়া, আপত্তি আছে? আগাগোড়া হয়নি, আমি দেখেছি আগাগোড়া হয়নি। এখানে অধ্যক্ষ মহাশয়কেও বলে রাখি, ভাষা ভবনে আপনারা দেখবেন আগাগোড়া বলা হলেও এর ভেতরে রবীন্দ্রনাথের অঙ্কিত 5টি ছবি, পৃষ্ঠা 31, পৃষ্ঠা 61, 67, 101, 109 সেখানে বুঝে দেওয়া হয়েছে। তাহলে সেটা আগাগোড়া হলো কি করে? প্রাসঙ্গিক তথ্য বিবরণীতে বলা হয়েছে কবির আঁকা ছবি কল্পনায় আমাদের শিলং পাহাড়ে নিয়ে যায়, কিংবা উপন্যাসে অঙ্কিত চরিত্রগুলোর আরো কাছে। চমৎকার, মেনে নিলাম। কিন্তু আমার কি মনে হয় পাণ্ডুলিপির পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়ে যাচ্ছে তাহলে 148। ওই ছবিগুলোকে বাদ দিতেই হবে, বাদ দিলে হচ্ছে 143 পৃষ্ঠা। তারপর বলা হচ্ছে বর্তমান প্রকাশিত সংস্করণের জন্যই বুঝি এমনতর একটি পাণ্ডুলিপি সহস্তে প্রস্তুত করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এটাও মেনে নিতে হয়। আজকে আমি এখানে বক্তৃতা দেব বলে ওটা নিয়ে অনেক আগে রবীন্দ্রনাথ এই কারণে এটা করে গিয়েছিলেন। তো বলা হচ্ছে মনে হয় বর্তমান প্রকাশিত সংস্করণের জন্যই বুঝি এমনতর একটি পাণ্ডুলিপি সহস্তে প্রস্তুত করে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। এমন বৈজ্ঞানিক অযৌক্তিক কথা আমি দ্বিতীয়টি শুনেছি কিনা সন্দেহ। চলে যাচ্ছি দ্বিতীয় পাণ্ডুলিপি। এর প্রাথমিক নাম ছিল মিতা। রবীন্দ্র ভবন 137 নম্বর, বা এর হচ্ছে 236। এর প্রাথমিক নাম ছিল মিতা এবং এর প্রাথমিক পাঠ শ্রী অমিয়চন্দ্র চক্রবর্তী ও আরো কয়েকজনের, যেমন সুধাকান্ত রায়চৌধুরী হস্তাক্ষরে লেখা, কোন কোন অংশে রবীন্দ্রনাথের দ্বারা সংশোধিত। তবে এটি সেই একটি খাতা, আদিরূপ মিতা নয়। মিতা নাম হলেও লম্বা আলাদা আলাদা সাদা রূপটানা কাগজের সমবায় মাত্র, যার আবার শেষের পাতা নেই। বলা বাহুল্য এ সমস্ত কথা আমি সেই বিশেষ একজন আলোচককে অনুসরণ করে ভুলে যাচ্ছি। এরপর হচ্ছে, সংক্ষেপে করে নিই, এরপর হচ্ছে ভবন
236 নম্বরের পূর্ববর্তী, তারও আগে 156 নম্বর, চন্দ্র 156 নম্বর। এটি একগুচ্ছ রুল টানা সমষ্টি কাগজ। এর পাঠও আগা গোড়া রবীন্দ্রনাথের হাতে কালিতে লেখা এবং সংশোধন করা। ওপরের দিকে নাম লেখা আছে বড় করে মিতা। উপন্যাসের তখনও পর্যন্ত এটাই নাম ছিল, কিন্তু এটা একটা খাতা নয় বলে, একটা খাতা নয় বলে একেও আদিরূপ মিতা বলা যাচ্ছে না। এরপর আমি একেবারে শেষ পাণ্ডুলিপি 157 নম্বরের প্রসঙ্গে চলে আসছি। এই পাণ্ডুলিপিটি আমি আগেই বলেছি খণ্ডিত। এটা বানানো এক্সারসাইজ খাতা। এর সমস্ত পাঠ রবীন্দ্রনাথের হাতে কালিতে লেখা এবং সংশোধন করা। লেখা বেশ স্পষ্ট, পাঠ প্রচুর পরিমাণে সংশোধিত। কোনো কোনো বর্জিত পাঠকে দেওয়া হয়েছে চিত্ররূপ, যেমন দেখা যায়। এ খাতা আসলে সমগ্র উপন্যাসের শেষাংশ অর্থাৎ পূর্বাংশ পাওয়া যায়নি। প্রাসঙ্গিক খাতা শুরু হয়েছে একটি বাক্যের শেষাংশ দিয়ে। বলেনি বন্ধ করে আপনি ছুট দিলেন। বাক্যটি দেখেই বোঝা যায় যে এটি সম্পূর্ণ বাক্য নয়, কিন্তু এর অর্ধেক অংশ দেখে এটা কিন্তু আমার নিজের ধারণা, এটি খুব সম্ভবত সেই পুরনো মিতা। কিন্তু পশুপতি শাসমল যিনি গবেষক, তিনি কিন্তু এটাকে স্বীকৃতি দেননি, কিন্তু আমার যুক্তি আছে, আমি সেটা অন্যভাবে পরে হয়তো বললেও বলতে পারি। 28 নম্বর পাণ্ডুলিপি সম্পর্কে আপনাদের কাছে আমি বলে দিয়েছি। এইবার সংক্ষেপে কতগুলো কথা। আমরা প্রথম থেকে শুরু করে, খণ্ডিত হলেও শুরু করে শেষ পর্যন্ত যেগুলো পাই সেগুলো হচ্ছে উপন্যাসটি ছোট ছোট, আগে ছিল 7টি অধ্যায়, পরে সেটা বেড়ে 17টি অধ্যায়ের হয়েছে। পাণ্ডুলিপির চতুর্থ বা সর্বশেষ পর্যায়ে আরো 7টি কবিতা ব্যবহার করা হয়। রবীন্দ্রনাথ নিজেই লিখছেন সেই কবিতা এবং তার সঙ্গে সঙ্গে কবিতাগুলি সম্পর্কিত গদ্য ভূমিকা বা গদ্য ব্যাখ্যা। এবার একটু সুকান্তকে অনুরোধ করব প্রাসঙ্গিক জায়গায় যেতে। শেষের কবিতাতে বেশ কয়েকটি ইংরেজি কবিতা ছিল, এখনো আছে। সেই যে 5টি কবিতা আছে, আরো 2টি কবিতা ছিল, অংশবিশেষ ছিল। সেই অংশবিশেষ প্রথমটি, এটি একটি, আপনারা দেখে নিন। আমি তো ইংরেজি ভালো বলতে পারি না। ম্যাথু আর্নল্ডের দ্য ব্যারিড লাইফ এই কবিতার অংশবিশেষ ছিল। পরে এই কবিতাকে উনি সরিয়ে দিয়ে আরেকটি ইংরেজি কবিতা নিয়ে আসেন। সংক্ষেপে বলছি, তুমি একটু জানো, সেজন্য আমি না তুমি জানো, আমি কথা বলে দেখি। দ্বিতীয় কবিতা, এটা অন্য কারো জানা সম্ভব নয়, কারণ ওই জিনিসটা না পেলে তুমি জানবে কি। দ্বিতীয় কবিতাটি সেটা হচ্ছে এডওয়ার্ড রবার্ট বুলওয়ার্থ লিংটন।
একে এই নামে দেখছি বটে, কিন্তু আমি যদি একটু সূত্র বলি মানববাবু, তাহলে আপনিও ধরতে পারবেন। সেটা হচ্ছে এর একটা ছদ্মনামও ছিল। ইনি আসলে 1876 থেকে 80 পর্যন্ত ভারতে ভাইসরয় ছিলেন। এর কবিতার অংশ বিশেষ রবীন্দ্রনাথ পরে সরিয়ে দেন। কেন সরিয়ে দেন তার যুক্তি আছে, এখানে সেগুলো আমি আর বলছি না। আর প্রশ্ন তো আসবে না আমি জানি, কারণ আছে। এটাই হলো সেই কথা। এখন এই পাণ্ডুলিপির কথা আমি বললাম সংক্ষেপে। এটাও বলছি যে একটা দুটো নমুনা নিলে কেমন হয়, তাই একটা দাও। 100 নমুনার আগে একটা কথা বলি। আমি একটা জায়গা পড়ছি, বন্ধ করে আপনি ছুট দিলেন। 157 নম্বর আদি পাণ্ডুলিপি, অসমাপ্ত বাক্য। বাইরে হয়তো কোনো অকর্তব্যের আভাস পেয়েছিলেন, সেদিকে আমি লক্ষ্য করিনি। অজিত কিশোরের বয়স 19, তার রসবোধ জন্মেছে। হায়রে, এখন উপন্যাস পড়লে আপনি কোথাও অজিত কিশোরকে খুঁজে পাবেন না, কোথাও সে নেই। অজিত কিশোর বদলে হয়ে গেছে জ্যোতি শঙ্কর। ঠিক আছে, এই হচ্ছে দুটো পাণ্ডুলিপির। এবার পার্থক্য করি। একেবারে প্রথম দিককার পাণ্ডুলিপি, এটা 156 নম্বরের পাণ্ডুলিপি। সুকান্ত অমিত রায় ব্যারিস্টার, ইংরেজি ছাদে রয়েছে রায়, প্রথমে রয় ও পরে রে। এগুলো আপনারা দয়া করে পড়ে নিন। ওপরে লেখা আছে দেখুন, মিতা, এক, ইত্যাদি ইত্যাদি। এরপরে উদাহরণটা একটু দেখাও সুকান্ত। দেখা যাবে দেখুন, একেবারে বইয়ের এতে বৈসাদৃশ্য। প্রথম উদাহরণে উপন্যাসের মিতা নাম ছিল, এটা বোঝা যাচ্ছে, এবং সেখানে অধ্যায় সংখ্যা প্রযুক্ত হলেও শিরোনাম বলে কিছু ছিল না। এখানে দেখুন দ্বিতীয় উদাহরণটিতে, এটাই শেষের কবিতা বইয়ের শুরুতে অধ্যায় সংখ্যায় নয়, কেবল অধ্যায়ের নাম হিসেবে নতুন সংযোজন অমিত চরিত লক্ষণীয়। আর কি দেখলাম, প্রথম উদাহরণে কেবল পদবীর কি বলবো, সস্তাত্ব মানে পাওয়া যায়, যেটা সরকারি রাস্তার ভিড়ের মামুলি কথা উচ্চারিত। দ্বিতীয় উদাহরণে সেসব ওগুলো নেই। সেখানে অমিত রায়ের নামের আয়তনগত হ্রাস বৃদ্ধির পরিণাম প্রদর্শিত, অর্থাৎ তার নাম এবং পদবীর সামগ্রিক আয়তন কমলেও পরিমাণ বেড়েছিল, সংক্ষিপ্ত হওয়ায় বিশ্রী হয়ে উঠেছিল। অমিত সেই শ্রীহীনতাকে অসামান্যতা দিতে চেয়েছে মাত্র, এটা বোঝে গেল। আর একটা কথা বলে নি, এখানে বিভাগীয় বাংলার প্রধান তিনি নেই, প্রাক্তনী আছেন দুজন। ও এও বাবারে, সবকিছুই নতুন। আর ভাষা ভবনের অধ্যক্ষ রয়েছেন। দৃষ্টি আকর্ষণ করছি, শেষের কবিতার উপন্যাস আপনাদের সবাই ভালো লাগে। ওটাকে নিয়ে পরবর্তী ক্ষেত্রে একজন চমৎকার একটা গল্প শারদীয়া সংখ্যাতে বানিয়ে লিখে দিয়েছেন। দেখুন
খুব ভালো, আমিও লিখি, শুনুন ভুলভাল লিখছি কিনা। সকালের শিলং পাহাড়ের রাস্তার ধারে শ্যাওলা ধরা পুরনো একটা পাইন গাছের তলা থেকে চমকে উঠে দেখলে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে পথ ধরে হেঁটে আসছে সে। না ঢাকার ভান করে সে খানিকটা এগিয়েছে, দৌড়ে তাকে ধরে ফেলতেই পাহাড়ে সে জায়গাতেই তার সাথে দেখা। তাকে কি বাঘের মুখ বলা যাবে নাকি বাঘের মুখ, কোনটা সম্মত? আমি বলি শেষের কবিতার 6 নম্বর অধ্যায় নতুন পরিচয়ে এ দুজনের দেখা হওয়ার স্থান হলো বাঘ। হ্যাঁ ভগবান, 1961-তে বিশ্বভারতী থেকে প্রকাশিত শেষের কবিতার পুনর্মুদ্রণে 59 পৃষ্ঠার 2 এবং 4 ছত্রে মুদ্রিত বাক্যটি এরকম: বাঁধের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে, অমিতা থাকতে পারলে না, দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত। কিন্তু এই গ্রন্থরূপের পূর্ববর্তী একাধিক পাণ্ডুলিপিতে মিলন, একাধিক পাণ্ডুলিপিতে বাঁধ নেই, একাধিক পাণ্ডুলিপিতে বাঁধ নেই। অন্তত পক্ষে 156, 236, 137 রবীন্দ্র ভবন পর্যায়ে পাণ্ডুলিপিতে ও প্রবাসী এবং প্রথম সংস্করণের পাঠে ছিল বাঁক। পুনর্মুদ্রণের সময় বাঁক অদৃশ্য হয়ে গেলেও যেন কিছুটা উচ্চতা প্রাপ্তি ঘটেছে। তার দুজনের দেখা হওয়ার জায়গায় অনড় বাঁধ হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। এগুলো তো নামকরণের ব্যাপার হলো। বাঘ 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 বললাম না, আগে ছিল বাঘ, এবং যে ইচ্ছে করে বাঘ করে দিয়েছে জানি না, রবীন্দ্রনাথ করেন। তো এখন যেটা বলার, আমার শিরোনামে চলে যাও। পাণ্ডুর শেষের কবিতা মোটামুটি আমি খুব ছোট করে বলেছি, যত ছোট করে বলা যায় সেটাই বলেছি। একজন গবেষক, তিনি হচ্ছেন পশুপতি শাসক, যিনি আমার সঙ্গে দেখা হলে অনেকেই বলেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, স্বর্ণকুমারী দেবী। আমিও বলি হ্যাঁ। আবার কেউ কেউ ইদানিং বলেন ও পারিবারিক খাতা সুজাতা, রিসার্চ করছে সুজাতা, পারিবারিক স্মৃতিলিপি পুস্তক। আমাকে আবার বলেও ছিল ওটা তো উনি যা করার করে দিয়েছেন, তুমি আবার কি করছো। দেখেনি ঠিক মতো করে যে ওটা রবীন্দ্রনাথের ওপর করা, আর বাকিটা বাকি আছে, অনেকেই দেখে। সেটা একটা। আবার মালতী পুথির 41 পৃষ্ঠা, মালতী পুথিকে ধরেই, রবীন্দ্রনাথের সংস্কৃত চর্চাকে ধরেই তার গবেষণা। এবার হচ্ছে পাণ্ডুলিপি ধরে, গোড়া পরবর্তী পাণ্ডুলিপি ধরে তিনি বৃহৎ একটি আলোচনা করেছিলেন, যার সম্পর্কে অন্ততপক্ষে ঘরে বাইরের ওপর আলোচনাটি বেরিয়ে গেছে, এবং শেষের কবিতার ওপর অসামান্য, আমি নিজে বলছি, আমি নিজেই তার সম্পাদক, তা বলছি অসামান্য একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আপনারা যদি কেউ না দেখতে পান আমার কাছে আসবেন, আমি দেখিয়ে দেব। এখন ব্যাপারটা যেটা হয়েছিল, আনুমানিক 1976 থেকে 78 পর্যন্ত সময়ে তিনি এই গবেষণাটি করেছিলেন।
24/8/1979 থেকে 11/10/1979 তারিখেও তিনি এই গবেষণাটি করছিলেন। তিনি কিন্তু রানীচন্দ্রের এই পাণ্ডুলিপির কথা জানতেন না। সবচেয়ে পুরনো যে পাণ্ডুলিপি, তাকে এই পাণ্ডুলিপির হদিস দেন মাস্টারমশাই ভূদেব চৌধুরী, এবং রানীচন্দ্র তাকে সেই পাণ্ডুলিপি নিয়ে কাজ করতে দেন। কিন্তু একটা ব্যাপার ছিল, সেটা বলেই ফেলি, যে এই পাণ্ডুলিপি যতক্ষণ না এটা বিক্রি হচ্ছে, আপনি বলতে পারেন আপনি বিক্রির কথা কি বলছেন। কবিতা চন্দ্রের একটি বই বেরিয়েছে ইতিমধ্যে, রানীচন্দ্র জীবন পুরনো কথায় কবিতা চন্দ্রের। সেখানে চিঠি আছে উপাচার্যকে লেখা, সেখানে পশুপতি শাসমলের নাম আছে, এবং রানীচন্দ্র বলছেন এদিকে বিক্রি করে দেবেন এগুলোকে 3 লাখ টাকায়। যাই হোক, বিশ্বভারতী রাজি হয়নি, কিন্তু পশুপতি শাসমল সেই সময় যে কাজটি করেছিলেন সেটা কিন্তু অন্য ধরনের কাজ। আমরা বিশ্বাসঘাতক উপন্যাস পড়েছি, আমরা দেখেছি এইটুকু দেশলাই বাক্সের ভেতরে সমস্ত ব্যাপারটা অন্যদিকে চলে গেল। পশুপতি শাসমল সেই সময় এই পাণ্ডুলিপি ওকে হুবহু নকল করতে দেননি। তিনি বলছেন যে তুমি প্রবন্ধ লেখার মতো করে লেখো, যা লেখা। আর উনি প্রবন্ধ লেখার মতো যা করার করে নিয়েছে, এবং ওর ছাত্ররা, দুজনের নাম আমাকে বলতেই হবে, শিবাদিত্য সেন এবং কুন্তল রুদ্র, তারা সেই সময় বলেছিলেন যে তখন দাদা ছিল না, দাদাইজিং ছিল না, দাদা ওরকম ছিল, শুধু দা পশুপতিদা লেখা ছোট একটি পত্রিকা বার করত। তার আগে কলকাতার একটা কাগজে, এবং ওদের কাগজে এই সমস্ত লেখাগুলো বেরোচ্ছে। রানী পিসিমাই বলছি, কারণ তিনিও আমাকে স্নেহ করতেন এবং বাবাকে ভাই ফোঁটা দিতেন। ও বলা হলো পশুপতি শাসমল ঘটনাচক্রে আমি তার সন্তান। রবিবাসর, বারান্দা, পশ্চিমবঙ্গ রবীন্দ্র সংখ্যা ইত্যাদি ইত্যাদিতে লেখাগুলো একের পর এক বেরোচ্ছে। রানী পিসিমা গর্বিত হচ্ছেন, কারণ ওখানে লেখা হচ্ছে রবীন্দ্র স্নেহধন্য রানীচন্দ্র। উনি ভাবছেন কি না কি হচ্ছে, কিন্তু যা বের হওয়ার বেরিয়ে গেছে। তারপরে ওটা ছিল বৃহৎ একটা কাজ। সেই কাজটি নিয়ে আমার বন্ধু অমল পাল এবং মাস্টারমশাই অনাথনাথ দাস প্রথমে উদ্যোগী হন, এবং স্বপন মজুমদার পরবর্তীকালে রবীন্দ্র ভবনের ডাইরেক্টর, তার সঙ্গে প্রথম দিকে আমার মতভেদ হয় এবং দূরত্বও হয় যথারীতি। কিন্তু এই দূরত্বটা খুঁজিয়ে দিয়েছিলেন আমার আর এক মাস্টারমশাই আলপনা রায়। তারপরে স্বপন মজুমদার বুঝতে পারলেন যে না, এই ছেলেটি খারাপ তেমন নয়। তো তারপর উনি তার আগে বলেছিলেন যে আপনি পারিবারিক খাতাটা সম্পূর্ণ করে করুন, ওখানে আপনার বাবার নাম থাকবে আর আরেকজনের নাম থাকবে। আমি বললাম যে আপনি আমাকে 7 দিন সময় দিন। 7 দিনে অনাথদাকে নিয়ে আনন্দ পাবলিশার্সে থেকে ওটা পশুপতি বাবুর নামেই দিই। বিশ্বভারতীর হা উদাস, কিছু করার নেই। তারপরেও এই পাণ্ডুলিপি দেখে স্বপন মজুমদার বলেছিলেন আমি এটা সুপারিশ করছি। যেখানে সুপারিশ করেছিলেন উপযুক্ত জায়গায়, কিন্তু তারাও সেই কাজটি, আমি ডিটেলে যাচ্ছি না, তারাও সেই কাজটি করতে পারেননি। পশুপতি শাসমল যিনি জীবিত অবস্থায় তার মাত্র 4টি বই দেখে যেতে পেরেছিলেন, কিন্তু পুঁথি বিষয়ক
আর একটি স্বর্ণকুমারী দেবী। আর বাকি কোনো বই তিনি দেখে যেতে পারেননি। এখনো বাকি রয়েছে এই মাস্টারমশাই, মৃণালের মাস্টারমশাই চতুরঙ্গ নিয়ে লিখেছেন না, সেই হিসেব কিন্তু ওলট পালট হয়ে যেতে পারে। হ্যাঁ, একজন মাস্টারমশাই, প্রথম পায়েলেরও মাস্টারমশাই। বাবা, চতুরঙ্গ নিয়ে কাজ এখনো বেরোয়নি, আছে আমার কাছে, বেরোবে। আপনাদের পাবলিশার্স থাকলে বলবেন, কিন্তু পয়সাও আগে দিতে হবে। আর আছে দুটো, তোমাকে বলে যাচ্ছি, দুটো শেষে উপন্যাস, কি যোগাযোগ ও 4 অধ্যায়। বিশ্বভারতী সবই জানে, কিন্তু বিশ্বভারতী একটা সময় কিছুই করে। রামকুমার মুখোপাধ্যায় স্যার, তিনি হাউস করেছেন আমার কাছে। আমি বলছি আপনি ছেড়ে দিন, আবার যা করার আমি করে নেব। এরপর কিন্তু আমি নমস্কার জানাচ্ছি যশোরের 2 তরুণ তরুণীকে। একজনের নাম সায়নী, আর একজনের নাম মনন। তারা কি অসাধারণ কাজটা করেছেন, আপনারা দেখে নেবেন। আমি শুধু বলতে চাইছি একজন গবেষকের কথা, যিনি তার জীবিত অবস্থায় সম্পূর্ণ নীরবে একেবারে অন্তরালে থেকে গিয়েছিলেন, কিন্তু তারপরে তিনি যে কাজগুলো করে গেছেন একের পর এক, সেগুলো বেরুতে থাকলে আপনারাও বুঝতে পারবেন একনিষ্ঠতা কি। পাঠান্তরের খোঁজে এক গবেষক, তিনি কি করে গেছেন। আমি আপনাদের একটু অনুমতি নিয়ে সেই বইয়ে আমার লেখা, এমনকি রবীন্দ্রনাথের ছবিও নয়, কিছু হস্তাক্ষর দেখাচ্ছে। দেখছেন ওখানে খাতাটি দেখানো হচ্ছে, তারপরে তার হাতের লেখা। মৃণালকান্তি মন্ডল যার পর নাই খুশি হচ্ছে, নোট মাস্টারমশাই হাতের লেখা। এই যে এখানে বসে মিলন, তুমি কোথায় করছো? এই যে হাতের লেখা, সম্পূর্ণ বইটি তিনি যা করেছিলেন সেটা দিয়েই সম্পূর্ণ। এর বেশি কিছু বলতে গেলে আমাকে কিন্তু অন্য কথা বলতে হয়। আপনারা এখানে যারা কিছু বয়স হয়েছে যাদের, তাদেরকে জানাই আমার অধ্যাপনার বিস্তৃতি 37 বছর। 37 বছর। আর একটি স্কুল এবং কলেজকে ধরলে ওটা 38 বছর হয়ে যাবে। আমি বলতে চাই না যে 33টা বছর কেটে গেছে, ওই রকম আমি কিছু বলতে চাইছি। আমি বলতে চাইছি একটি কথা, আমি না হলে পশুপতি শাসমল সম্ভব হতো না। এটা কিন্তু আমি খুব জোরের সঙ্গে বলছি। একটা ছবির কথা মনে করুন আপনারা পুরনোরা, হিজ মাস্টার্স ভয়েস, একটি সারমেয়, আমি নিজেকে মনে করি সেই সারমেয়, যে তার প্রভুর কণ্ঠ কান খাড়া করে শুনছে। তার প্রভু এখন আর নেই,
আমি সেই অস্বীকার করুন, তাতে কিছু এসে যায় না, করা হয়েছে, কিন্তু সময়ে এসে আবার বলে দিয়েছে। আপাতত এইটুকুই আমার বক্তব্য। আমার একান্ত বন্ধু এবং এক সময়ের একসঙ্গে পড়বার সাথী, যিনি আমার বাবার ক্লাসও করেছেন এবং দুর্ভাগ্যক্রমে আমারও ক্লাস করেছেন, তিনি অনেক দিন থেকেই এই বিষয়গুলো সম্পর্কে পরোক্ষভাবে সংলগ্ন হয়ে রয়েছেন। মৃণালকান্তি মণ্ডল, তিনি তার ডাইরেক্ট ছাত্র। এরা দুজনই, কিন্তু ইনি আরো অনেক ব্যাপারে অগ্রণী। আমি আর বিশেষ কথা বলবো না। আপনাদের অনেক ধৈর্য, অনেক ভালোবাসা। আমাকে আমার যাওয়ার সময়ে যে আপনারা এটুকু জানালেন, এটাই যথেষ্ট। আমি সবাইকে নমস্কার। আরো কিছু আমি তো প্রশ্ন করবি ওরকম প্রবাসীদের ছবি এঁকেছি, বলুন তো। আমি জানি না, কেউ একজন দেবী প্রসাদ, তুমি বলো তো। নমস্কার। আমাদের সবার প্রিয় অতুলদা তার অসম্ভব অসাধারণ সুন্দর একটি বক্তব্য রাখলেন এবং প্রায় অজানা অচেনা কিছু মুহূর্ত উপহার দিলেন। এবং আমি এক অর্থে অতুলদার বন্ধু, অবশ্যই অতুলদা বলেছেন এটা আমার বড় প্রাপ্তি, কিন্তু অতুলদা আমার শিক্ষক। তাঁর পিতা পশুপতি শাসমন, তিনিও আমার শিক্ষক। সেই অর্থে আমি তৃতীয় প্রজন্মে পড়ি। আমি সুকুমার দার ও শিষ্য। এবং অতুলদা এইখানে একই সঙ্গে ছাত্রের ভূমিকা, শিষ্যের ভূমিকা এবং পুত্রের ভূমিকা পালন করছেন বা করে চলেছে নিরন্তর, সেটার আমি পরিচয় পেয়েছি। সেটা আমি একটু কয়েকটা কথা বলছি পরে। আমি এখন একটু আমাদের ভাষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক মৃণালকান্তি মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিভাগে আমার পরিচয় অধ্যক্ষ হিসেবে নয়। বারবার তোমরা বলো আমাকে অধ্যক্ষ, আমার অস্বস্তি হয়। এই বিভাগে যখন থাকি তখন আমি এই বিভাগের মাস্টারমশাই। খুব সংক্ষেপ বলছি, অনেকটা টাইম হয়ে গেল। এই বক্তব্যের তিনটে পর্ব থাকা দরকার। একটা হচ্ছে রবীন্দ্রনাথ সৃষ্টিকর্তা। এই যে পাঠান্তর তোমরা যারা শুনলে, হয়তো সবাই ফেসবুকে পড়া আছে বা কারো কারো হয়তো যারা ছোট তারা হয়তো পড়নি, এরকম হতেও পারে, বেশিরভাগের তো পড়া আছে। তো রবীন্দ্রনাথ জানি যে রবীন্দ্রনাথ তার বিভিন্ন লেখা কিন্তু বারবার পরিমার্জনা করতেন। একবার লিখে সন্তুষ্ট নন, বারবার কিন্তু লিখতেন সেই লেখাগুলো, এবং সেগুলোর একটা নানা রকম পারদর্শনের মধ্য দিয়ে তার একটা পূর্ণতা প্রাপ্তি করতে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে সেটা বই হিসেবে প্রকাশ পেত বা কখনো কখনো বইগুলো আবার তিনি প্রকাশ করতেন। মানে আমরা যারা পাঠক, আমাদের খুব একটা, আমার নিজেরও হয় সেটা, প্রচন্ড রকম একটা কৌতূহল থাকে যে কিসের অসন্তুষ্টি। একজন লেখক যখন লিখছেন
প্রথম লেখার সময় এটা হতেই পারে যে সৃষ্টিকর্তা তিনি মনে করলেন পড়ার পর দ্বিতীয়বার পাঠ করার পর তৃতীয়বার পড়ার পর মনে হলো যে না, এটা আরেকটু ভাবে অন্যভাবে করা যায়, আরেকটু অন্যভাবে করা যায়। আমরা কিন্তু জানি না, আমরা যারা শেষ পাঠটা যারা আমরা পড়ছি বইয়ে, আমরা কিন্তু জানি না যে তার আদিরূপটা কি ছিল, পরবর্তীকালে কিভাবে তার রূপান্তরের মধ্য দিয়ে একটা সম্পূর্ণতা পেল। গবেষক কিন্তু সেটা করে। দ্বিতীয় স্তরে থাকেন গবেষক, যার কাজ এই পাঠান্তরের স্তর পরম্পরাকে আমাদের কাছে চিনিয়ে দেয়। ফলে আমরা যারা কৌতূহলী তারা কিন্তু জানতে পারি যে এই ক্রমবিবর্তনের মধ্য দিয়ে কিভাবে সেটা শেষ পর্যায়ে পৌঁছলো। এই বিবর্তনের যে আলাদা রূপ আছে, মাত্রা আছে, সেটা একজন নিষ্ঠাবান গবেষক সেটা আমাদের কাছে পৌঁছে দেয়। এই দ্বিতীয় স্তরে রয়েছেন পশুপতি শাস্ত্র, তিনি গবেষক। আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় আছে, অত্যন্ত বারবার বললে তিনি আমার সরাসরি মাস্টার মশাই, আমি তার কাছে গবেষণা করেছি, সেটা অন্য ব্যাপার, এইখানে অত বেশি বলার সুযোগ আমার নেই। কিন্তু এই যে একনিষ্ঠতা, হাতে লেখার কথা অত্যন্ত বললেন, তোমরাও দেখলে হাতের লেখার কথা আমার সঞ্চিত ডায়েরিতে বা আমার খাতাপত্রে সেই লেখাগুলো এখন পর্যন্ত রয়েছে এবং থাকবে। একই সঙ্গে এই যে নীরবে কাজ করে যাওয়া, একজন গবেষকের যে অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যে মনটা থাকা দরকার, সেই অনুসন্ধান নিয়ে তবে গিয়ে পাঠান্তর করা সম্ভব। আমরা তাকে বললে আমি কিন্তু এই কাজ করবো না, কারণ আমার তো ধৈর্য নেই, আমি একেবারেই এই ব্যাপারটা পছন্দ করি না। এই যে ধৈর্য থাকা দরকার, এই যে অনুসন্ধানী একটা মন থাকা দরকার, এই যে একনিষ্ঠতা থাকা দরকার, এটা কিন্তু গবেষক পশুপতি শাস্ত্রের ছিল। তৃতীয় স্তরে যিনি এই বইটাকে আমাদের আলোর মুখ দেখালেন, পশুরাপনের যেটা বাক্সবন্দি ছিল যে অসামান্য লেখা, সেটা একের পর এক তার সুযোগ্য সন্তান পরিচয় বের করে যাচ্ছেন। ওই আমার লাইনটা মনে পড়ে না কি, জগতে যেন তো কে নির্মল জানো, এই লাইনটা কি জানো, কেমন ধৃত দিয়ে কি সীমা জগতে জানো তো, কি তোমাদের কিছু মনে এত বছর কথা বলে একটা লাইন আছে যে গৌরাঙ্গ এসেছিলেন বলেই তিনি শ্রীকৃষ্ণের মহিমাকে আপনাদের জানালেন। তিনি দেহ ধারণ করেছিলেন অবতার রূপে এবং কৃষ্ণের মহিমাকে গৌরাঙ্গ না হলে এমন করে আমাদের কাছে কেই বা জানাতো। ফলে অধ্যাপক অতুল শাস্ত্র কিন্তু সেই গৌরাঙ্গ উপমা করছি, যিনি তার পিতার এই মহিমাকে আমাদের কাছে তুলে ধরেছেন। ফলে এই তিনটে স্তরের কথা এই মুহূর্তে আমার কাছে মনে হয়। নীরবদাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার প্রণাম। অতনুদা ঘণ্টাখানেক যে মনজ্ঞ আলোচনা করলেন এবং পাঠান্তরের বিশ্লেষণ, সেটা একেবারেই আমার কাছে ভিন্ন ধর্মী মনে হয়েছে। এবং আমি একনিষ্ঠ রবীন্দ্র পাঠক এমন দাবি করি না। অতনুদা এই কাজটি দীর্ঘদিন করছিলেন, পাঠ, পাঠান্তর এবং পাঠান্তরের যে ভিন্নতা, ভিন্ন রূপ এবং পাঠান্তরের সঙ্গে শুধুমাত্র পাঠান্তর নয়, তার সংশোধিত পাঠ, তোলা পাঠ, কিভাবে ধীরে 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 তিনি চর্চা করে তারপরে আমার মাস্টার মশাই অধ্যাপক পশুপতি শাসমলকে লোক সমক্ষে আনবার প্রয়াস করছেন, সেই সাধনাটি আমি জানি। তো প্রথমে আমি খুব সংক্ষেপে বলবো, এত বলার এখানে অবসর নেই বা সুযোগ নেই। আমি পশুপতিতা সম্পর্কে একটুখানি বলি, যেটা 1990, 91 বা 92 সালের দিকে হবে, সেই সময়টায়। তো প্রথমে সেই যে পশুপতিদার ক্লাস পেয়েছিলাম তা নয়, তৃতীয় বর্ষে আমি যখন পড়ি তখন পশুপতিদা ক্লাস দিতে আসেন আমাদের। কিন্তু পশুপতিদাকে প্রথম থেকে যা দেখেছি সেটা ছিল তার ধৈর্যশীলতা এবং ক্রেতা দূরত্ব এক মনোভাব। সর্বদাই সাদা ধুতি পাঞ্জাবি করে বিভাগে আসবে এবং একেবারে
ভাঁজ এতটুকু থাকবে না। ধুতি পাঞ্জাবিতে প্রতিদিনই কাঁচা সাদা ধুতি পাঞ্জাবি পরে আসবে, এটা আমরা দেখতাম, লক্ষ্য করতাম। তো আর বিকেল বেলায় লক্ষ্য করতাম পশুপতিদা প্রতিদিনের একেবারে কতটা শৃঙ্খলা পরায়ণ হলে এটা হতে পারে। তো আমি আমার ব্যক্তি জীবনের উচ্ছৃঙ্খলতার সঙ্গে যখন মেলায় তখন বুঝতে পারি যে পশুপতিদা ওই প্রতিদিনই বিকেল বেলাটায় বেড়াতে বেরোতেন এবং একাকী ধুতি পাঞ্জাবি থাকতো বেশিরভাগ, কোনো কোনো সময় পায়জামা পাঞ্জাবি পরিধান করতেন। এবং পশুপতিদা খুব বাইরের দিক থেকে কিন্তু প্রাণচঞ্চল, প্রাণাবেগে পরিপূর্ণ একজন মানুষ এবং সদা হাস্যময়। কোনো সময় পশুপতিদাকে রাখতে দেখেছি এবং পশুপতিদা গম্ভীর মুখে হাঁটছেন বা বিভাগে প্রবেশ করছেন, এটা করতো না। ক্লাসেও তাই খুব মজার মজার কথা বলতেন, গল্প বলতেন এবং ক্লাসকে সজাগ করে রাখতেন। তো পশুপতিদার এই চলার পথটার কথা কেন বললাম, যে আরেকজনের কথা সেখানে এসেছে। তো আমরা এই পূর্বপল্লীতে যে বয়েজ হোস্টেল রয়েছে তার সামনে আমাদের মেলার মাঠ, এইখানে পশুপতিদা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই আমরা ফুটবল খেলতাম। পশুপতিদাকে দেখতাম হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে পড়লেন এবং তার দিকে ফুটবল খেলেই তিনি কিন্তু একটা লাথি মারবেন ধুতি পাঞ্জাবি পরা অবস্থায়। এটা তার একটা সহজাত ভালো লাগা ছিল, ভালোবাসার জায়গা ছিল, অর্থাৎ অসম্ভব ফুটবল ভালোবাসতেন। এই জায়গাটা আমার খুব মিল আছে পশুপতিদার সঙ্গে, কারণ আমি অসম্ভব ফুটবল ভালোবাসি, তার বাইরে অন্য খেলা আমার কাছে খুব একটা গুরুত্ব রাখে না। তো যাই হোক না কেন, আমি এটা দেখতাম, সঙ্গে দেখতাম আর একজন ব্যক্তিকে যার শৃঙ্খলা, যার বোধ, যার পর্যবেক্ষণ, অনুশীলন এবং গবেষণা এটা বাংলা বিভাগকে সমৃদ্ধ করেছে। এবং অতনত তার নাম বলেছেন অধ্যাপক ভূদেব চৌধুরী। তিনিও প্রতিদিন বিকেল বেলায় হাঁটতে বেরোতেন, কিন্তু তিনি কোনোদিনই একা বেরোতেন না, তিনি সস্ত্রীক এবং তিনিও ধুতি পাঞ্জাবি পরেই বেরোতেন, সস্ত্রীক তিনি হাঁটতেন। কোনো কোনো সময় দেখেছি পশুপতিদার সঙ্গে দেখা হয়েছে, ভূদেবদা গল্প করছেন। তো এই যে দুজন মহান গবেষক এবং দুজন গবেষকের চরিত্র বৈশিষ্ট্যে আমি যা লক্ষ্য করেছি সেটা হলো ধৈর্য, সহনশীলতা, একাগ্রতা। এই একাগ্রতার পরিচয় যে এত দীর্ঘ, এত গভীর, এত মননশীল, এটা আমার ধারণার ভেতরে ছিল না। আমি পশুপতিদাকে ক্লাসে পেয়েছি, ভিন্নভাবে পেয়েছি। পশুপতিদা যখন ক্লাসে আসতেন তো আমার খুব ভালো মনে আছে, তিনি আমাদের মালঞ্চ উপন্যাসটি পড়াতেন, রবীন্দ্রনাথের মালঞ্চ। তো মালঞ্চ পড়াতে গিয়ে মালঞ্চে প্রচুর ফুলের সমাহার হতো, প্রচুর ফুল ফুটতো, এটা খুবই স্বাভাবিক। এবং সেটা শুধু এই বাংলাদেশের ভৌগোলিক পরিমণ্ডলে বাংলা সাহিত্যের আকাশের ফুল সেটা নয়, ভারতীয় সাহিত্যের ফুল সেটা শুধু নয়, ইউরোপীয় সাহিত্য সম্পর্কে তার একেবারে সচেতনভাবে আগ্রহ ছিল এবং সেটা তিনি খুব সুন্দরভাবে আমাদের বলতেন ক্লাসে এসে। এবং মালঞ্চের ক্লাসে আমি লক্ষ্য করেছি পশুপতিদা কিন্তু ওই ভূমিকা করতে করতেই প্রায় 3 থেকে 4 মাস কাটিয়ে দিলেন। ভূমিকা করলেন বিশ্ব সাহিত্যে এবং সেখানে কে নেই? জেমস জয়েস, হেনরি জেমস, আর্নেস্ট হেমিংওয়ে, জেন অস্টেন, ভার্জিনিয়া উলফ, কারো লেখায় তিনি বাদ দিচ্ছেন না। এবং টমাস মান, যাদের হয়তো তিনি খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, তাদের লেখা পড়তে, এদের সবারই কথা তিনি ক্লাসে বলতেন এবং আমরা তার খেয়ে হারাতাম, স্বাভাবিক, তখন এতটা জানা ছিল না। পশুপতিদার আর একটা জায়গা ছিল, যে বিষয়টা খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, সেটা খুব জোরের সঙ্গে বলতে পারতেন, সকলেই সেটা পারেন না। উনি ক্লাসে এলে ওনার অভ্যেস ছিল কিছু কিছু লেখার বিষয়ে, তার ভেতরে একটি এই শেষের কবিতা। এটা আমার বোধের বাইরে ছিল যে শেষের কবিতা নিয়ে তিনি এত বড় গবেষণা করছেন বা করেছেন। আমি 1990, 91 কথা বলছি, 92 কথা বলছি, আর 1978, 79 তিনি এই সুবৃহৎ গবেষণা কর্মটি করে ফেলেছেন। তো উনি আমাদের ক্লাসে আসতেন, হাসতে হাসতে মালঞ্চ পড়াচ্ছেন, মালঞ্চে ফুলের কথা বলছেন বিভিন্নভাবে। তার মাঝেই এটা একটা ভঙ্গি ছিল তার বলার, আর কোনোদিন পশুপতিদা বসে লেকচার দিতেন না,
ক্লাসে যখন পড়াতেন তো তিনি চেয়ারে বসতেন না করে, মানে দাঁড়িয়েই বলতে পছন্দ করতেন এবং তার চেহারার সঙ্গে সেটি মানানসই ছিল। তো উনি মাঝে মধ্যে আসতেন, যে একদিন এসে বললেন এইভাবে, তার স্বভাবটি ছিল এরকম, যেটা খুব আনন্দের হতো সেটাই এরকম, তোমাদের ভিতরে যদি কেউ শেষের কবিতা না পড়ে থাকো তাহলে তার সঙ্গে আমার একটু করমর্দন করার ইচ্ছে আছে। এইটা যে প্রসঙ্গটা বলছেন এবং কি আবেগ নিয়ে, কি ভালোবাসা নিয়ে, যে শেষের কবিতা যদি না পড়ে থাকো তাহলে তোমাদের কারোর সঙ্গে করমর্দন করার ইচ্ছে আছে। স্বাভাবিকভাবেই তখনও অনেকে পড়ে উঠতে পারেননি আমাদের ক্লাসে হয়তো শেষের কবিতা, কিন্তু পশুপতিটা এই যে জাগিয়ে দেওয়ার বিদ্রুপ করবো না, উইট বলতে পারি আর কি, তো সেইটা তার কাছের ভেতরে আমরা লক্ষ্য করেছি। এই গবেষণা কর্মের ভেতর দিয়ে পশুপতিটাকে তুলে আনার যে জায়গাটি অধ্যাপক অতনু শাসমল করছেন বা করেছেন, তার ভেতরে আমরা যদি চোখের বালির ভেতরে পৌঁছি তাহলে দেখব, আগেই তিনি বলেছেন যে মাত্র 7টি অধ্যায় প্রথমে ছিল এবং একটি খাতার ভেতরে প্রথম তার সূচনা হয়, ধীরে ধীরে তা বর্ধিত হয়, পরিমার্জিত হয়, সংশোধিত হয় এবং শেষ পর্যন্ত গ্রন্থাকারে প্রকাশিত হয় 17টি অধ্যায়। তো শেষের কবিতার যে স্বাভাবিক স্বভাব ধর্ম রোমান্স, তো শেষের কবিতা তো শুধু রোমান্স নয়, তা একটি সুষম সার্থক কাব্যোপন্যাস বলতে পারি, অর্থাৎ বাংলা সাহিত্য হয়তো আজ পর্যন্ত এটি শ্রেষ্ঠতম হতে পারে যে উপন্যাসকে কবিতার ভেতর দিয়ে বা কবিতাকে উপন্যাসের ভেতর দিয়ে কিভাবে প্রকাশ করা যায়। কবিতার উপন্যাসের সংগ্রহের ভেতরে প্রচুর অমিল আছে, বৈসাদৃশ্য আছে। উপন্যাস তো আদ্যপান্ত রিয়ালিটি বা রিয়ালিজমকে আধার করে। আমরা শেষের কবিতাতেও একটা জায়গায় লক্ষ্য করছি যে তিনি বলছেন যে বিশেষ করে একটা জায়গায় রিয়ালিজমের কথাতেই তিনি বলছেন, ম্যাথু আর্নল্ডের একটা কথা এখানে শেষের কবিতায় এনেছেন, যেখানে ক্রিটিসিজম অফ লাইফ বলে একটি ওয়ার্ড এই শেষের কবিতায় আছে। অর্থাৎ সাহিত্য ক্রিটিসিজমের কথাই বলে, জীবনের ক্রিটিসিজম এটাই বলে। অন্য জায়গাতেও আমরা জানি যে রিয়েলিজমই আসলে অথবা রিপ্রেজেন্টেটিভ অফ লাইফ বা লাইফনেস টু লাইফ, এটাই হলো উপন্যাসের স্বভাব ধর্ম, কবিতার তা নয়। তো কবিতার উপন্যাসকে মিলিয়ে এই যে একটা অসাধারণ গ্রন্থ, এবং এটা বারবার পরিমার্জন করছেন, বারবার সংশোধন করছেন, এবং তার যে পাঠ এবং তার পাঠান্তর ঘটছে, বদলে যাচ্ছে, তার অধ্যায়ের সংখ্যা বৃদ্ধি করছে এবং শেষ পর্যন্ত একটা পরিবর্তনের পথে মাপ নিয়ে তারপরে একটা পরিণতি পাচ্ছে উপন্যাস। এইটির জন্য যে তিনি কত পরিশ্রম করেছেন, তো সদ্য প্রকাশিত যে গ্রন্থ অতনু শাসমল করেছেন এবং প্রকাশ করেছেন সেটি শেষের কবিতা পাণ্ডুলিপি ভিত্তিক পাঠ। তো এর ভিতরে তার পরিচয় পাওয়া যায় এবং পশুপতিদার মুক্তর মতন হাতের লেখা, ঝকঝকে হাতের লেখায় তিনি পুরো পাণ্ডুলিপি প্রস্তুত করেছেন বা পাঠান্তর প্রস্তুত করেছেন। সুতরাং আমি যে পশুপতিদাকে এইভাবে প্রণাম জানানোর সুযোগ পাবো, তার জন্য আমি দু কথা বলার সুযোগ পাবো, এই সুযোগটা আবার আমারই আর এক মাস্টার মশাই অতনু শাসমল এটা আমাকে করে দিয়েছেন এবং অবশ্যই আমাদের এই বিভাগের অধ্যাপক নীলরতন সরকার সহযোগী হিসেবে করেছেন। তো এই পাঠান্তরের জায়গাটিতে যদি বলি, শুধু শেষের কবিতা নয়, পশুপতিটাকে জানতে হলে বা তার বিষয়টা নিয়ে বা কাজের বিস্তৃতি এবং বৈচিত্র্য নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব তিনি বহু কাজই করেছেন। ঘরে বাইরে উপন্যাসের পাঠান্তর নিয়ে কাজ করেছেন, শেষের কবিতা নিয়ে পাঠান্তর, কবিতার যে পাঠান্তর রয়েছে সেটা নিয়ে অনেক গবেষণা করেছে। এমনকি তিনি মধ্যযুগের পুঁথি এই নিয়েও বহু চর্চা করেছেন। স্বর্ণকুমারী দেবী তো ছেড়িয়ে দিলাম, এবং রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, যেখানে ধর্ম পূজা বিধান বলে পরে প্রকাশ করা হয়েছে, অগ্নদা ওই তার সম্পাদনা করেছেন। সুতরাং পশুপতিদার যে সুবৃহৎ পড়াশোনার পরিসর, সেইটা কিন্তু আমার এতটা ধারণার ভেতরে ছিল না। তাকে ক্লাসে পেয়েছি, তিনি বিভূতিভূষণ পড়াতেন,
তখনও বলতেন ওই হাত করছে একই রকম ভাবে যে পুঁই মাচা করনি এমন কে আছে তার সঙ্গে আমি সমর্থন করতে চাই। এখন পুঁই মাচা পড়ানোর সময় বসুমতীদের যে আবেগ এবং মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, এটা চরিত্রের সঙ্গে অন্তর্লীন হয়ে যাওয়া, আত্মলীন করে দেওয়া নিজেকে একজন শিক্ষক বা অধ্যাপক হিসেবে, এটা বসুমতীদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। এটা খুব বড় একটা জায়গা। সুতরাং পাঠান্তরের যে জায়গাটি অতনুদা আজকে বললেন, এখানে অতনুদার অনুসন্ধিৎসা, তার পরিশ্রম এবং তার শিক্ষকের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্যের যে নিষ্ঠা, সেটা নিয়ে বলার কিছু নেই। তাকে অশেষ ধন্যবাদ, অভিনন্দন এবং আমার পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি। এটাও একটা দিক। আরো একটি কথা বলে রাখি, এখানে আমাদের অধ্যক্ষ মহাশয় উপস্থিত রয়েছে। আমি অধ্যক্ষই বলবো আপাতত, যেহেতু আমাদের অধ্যক্ষ সকলে কিন্তু বলতে হবে। তো আমি কিন্তু এই অধ্যক্ষ মহাশয়ের কাছেও পড়াশোনা করেছি, তারও কাজ করেছি। এটা আমার খুব ভালো মনে আছে। রিয়েল রায়ের পুনর্জন্ম নাটকটি মৃণাল দা আমাদের পড়াতে, হ্যাঁ সেটা পড়াতে। সুতরাং আমার দুজন মাস্টার মশাই এখানে রয়েছে, তাদের সামনেই আমি এই যে জায়গাটা শুনলাম অতনুদার থেকে, কিছুটা দেখলাম এবং অনুধাবন করলাম। তাতে দেখলাম যে বসুমতীদার যে বৃহৎ কাজের পরিসর, সেটা আরো অনেকটাই সুপ্ত রয়েছে, অপ্রকাশিত রয়েছে। আমার অতনুদার কাছে নিবেদন, অনুরোধ থাকবে যেন তিনি সেই পাণ্ডুলিপিগুলো বা বসুমতীদার লেখা যা কিছু রয়েছে সেটা খুব দ্রুত প্রকাশ করার প্রয়াস করেন। সেটা যেন আর যক্ষের ধনের মতন আগলাইয়া না রাখে, তাই তো। তো সেজন্যই বলছিলাম শেষ পর্যন্ত যে অতনুদাকে অনেক ধন্যবাদ, এবং এই সভায় উপস্থিত আমার ছাত্রছাত্রী, আমার সহকর্মীবৃন্দ যারা রয়েছেন, তাদেরও অশেষ ধন্যবাদ বিভাগের পক্ষ থেকে। এবং অতনুদার অধ্যাপনা জীবন সরকারিভাবে যদি বলি তাহলে আর 1 মাস হয়তো রয়েছে, বেশি দিন নেই। তো এই অবসরে অতনুদাকে আমরা যদি কিছু মাত্র সম্মান জানাতে পারি, এটা আমার কাছে বিশেষ প্রাপ্তি। সকলের জন্য আবার ধন্যবাদ, নমস্কার। এই ওখানে খাওয়ারের যদি গৌরাঙ্গ না হইতো, কিমেনে হইতো, কেমনে ধরিতাম হে রাধার মহিমা প্রেম রহিমা জগতি জানা। ঠিক আছে, এই আশ্রম সঙ্গীত করবে, এসো তারা সবাই এসো। আচ্ছা, একটু দাঁড়া, আশ্রম সঙ্গীতটা হয়ে যায়। এবারে আশ্রম সঙ্গীত সভা শেষ। ছায়া বিথি বাজায় মনের কলগীতি সদায়
পাতার নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন। আমাদের শান্তি নিকেতন। আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা যেতার সুরে। আমরা যেথায় মরি ঘুরে সেজে যাই না কবু দূরে, মোদের মনের মাঝে প্রেমের সেতার বাধা যেতার সুরে। প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক কানে মোদের, প্রাণের সঙ্গে প্রাণে সেজে মিলিয়েছে এক কানে মোদের। ভাইয়ের সঙ্গে ভাইকে সেজে করেছে এক মন আমাদের শান্তি নিয়ে